কাদের কাছে? পুরাতন মালিকদের নিকট, অর্থাৎ বর্তমান মালিকদের নিকট। কেন? আমি বাজারে বিক্রি করতে গেলে আমার ইস্যু খরচ বাড়বে, নতুন শেয়ার মালিকদেরকে গ্রহণ করতে হবে। এই সকল সমস্যা থেকে বাঁচার জন্য স্পেসিফিক্যালি আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে হচ্ছে ইস্যু খরচ, তারপর হচ্ছে নতুন শেয়ার মালিকদের থেকে বাঁচার জন্য আমরা পুরাতন বা বর্তমান শেয়ার মালিকদের কাছে পুনরায় শেয়ার বিক্রি করতে চাই। এই যে পুনরায় আমরা বর্তমান শেয়ার মালিকদের কাছে শেয়ার বিক্রি করব, কোনগুলো? নতুন কিছু সাধারণ শেয়ার। এই শেয়ারগুলোকে আমরা বলি রাইট শেয়ার। এখন আমার কাছে শেয়ার আছে ধরে নিলাম 1000 শেয়ার, আবেদনকারী 5 জন। কীভাবে বিক্রি করব? আবেদনকারী এ, আবেদনকারী বি, আবেদনকারী সি, আবেদনকারী ডি, আবেদনকারী ই। আমার কাছে শেয়ারের পরিমাণ 1000। এখন আবেদনকারী এ সে আগে থেকেই 400 শেয়ারের মালিক অথবা 4000 শেয়ারের মালিক। আবেদনকারী বি সে 2000 শেয়ারের মালিক। আবেদনকারী সি 1000 শেয়ারের মালিক। আবেদনকারী ডি 1500 শেয়ারের মালিক। আবেদনকারী ই 1500 শেয়ারের মালিক। তাহলে আমরা আগে মোট 4 2 6 6 1 7 7 3 10,000 শেয়ার বিক্রি করেছিলাম এই 5 জনের নিকট। তাহলে 5 জন ব্যক্তি আমার কাছে শেয়ারের জন্য আবেদন করলো যে আমাদের নতুন যে 1000 শেয়ার তারা কিনতে চাচ্ছে, অর্থাৎ 1000 রাইট শেয়ার তারা কিনতে চাচ্ছে। তো আমরা একটু তাদের অনুপাত বের করতে চাচ্ছিলাম। তারা আগে থেকেই জনাব এ 4000 শেয়ারের মালিক, জনাব বি 2000 শেয়ারের মালিক, জনাব সি 1000 শেয়ারের মালিক, জনাব ডি 1500 শেয়ারের মালিক এবং জনাব ই 1500 শেয়ারের মালিক। তো এই তাদের পূর্ববর্তী যে শেয়ার সংখ্যা, এখান থেকে আমরা একটা অনুপাত বের করব। কিভাবে? আমি যদি বলি 10,000-এর মধ্যে 4000 বলতে 40%কে বোঝাচ্ছি, 2000 বলতে 20%কে বোঝাচ্ছি, 1000 বলতে 10%কে বোঝাচ্ছি, তারপরে 1500 বলতে 15%কে বোঝাচ্ছি, বাকি 1500 বলতে 15%কে বোঝাচ্ছি। তাহলে মোট 100% শেয়ার। তাহলে ওরা প্রথমজন 10,000 শেয়ারের মধ্যে 40% শেয়ারের মালিক, দ্বিতীয়জন 20% শেয়ারের মালিক, তৃতীয়জন 10% শেয়ারের মালিক, চতুর্থজন 15% শেয়ারের মালিক, পঞ্চমজন 15% শেয়ারের মালিক। এখন আপনারাই বলেন তাদেরকে আমরা যে নতুন করে 1000 শেয়ার দিব, কিভাবে দিব? আমরা কি 5 ভাগ করে দিব? তাহলে সবাই অসন্তুষ্ট হতে পারে। সমান ভাগে ভাগ করা যাবে না, তখন একটা ঝগড়া বিবাদ ঘটতে পারে। সেখানে আমরা চিন্তা করলাম, তাদেরকে বললাম ঠিক আছে আপনারা আগে থেকে যতগুলো শেয়ারের মালিক আমরা ওই অনুপাতে আপনাদেরকে নতুন করে শেয়ার বিক্রি দিব বা শেয়ার বিক্রি করব। তখন আমরা একটা অনুপাত বের করলাম তাদের জন্য এরকম। এখন তাদেরকে যদি 1000 শেয়ার বন্টন করে দিই, কারো আসলে কিছু বলার থাকার কথা নয়, অথবা এখানে কোনো সমস্যা সৃষ্টি হবে না এবং এটাই উত্তম। তাহলে আমরা যদি বন্টন করি, আসলে 1000 শেয়ারকে বন্টন করব। প্রথম জনকে 1000-এর 40% দিব। 1000-এর 40% হচ্ছে 400, 1000-এর 20% 200, 1000-এর 10% 100, 1000-এর 15% 150, 1000-এর 15% 150। দেখেন মোট 1000 শেয়ার মিলছে কিনা। এই পদ্ধতিটাকে আমরা বলি আনুপাতিক হারে শেয়ার বন্টন। আনুপাতিক হারে শেয়ার বন্টন। এখন যদি প্রশ্ন করা হয় কোন শেয়ার আনুপাতিক হারে ইস্যু করা হয়, উত্তর রাইট শেয়ার। তাহলে আমরা বোনাস শেয়ার কি পড়ছিলাম? বিনামূল্যে কোন শেয়ার ইস্যু করা হয়, উত্তর বোনাস শেয়ার। আনুপাতিক হারে কোন শেয়ার ইস্যু করা হয়, উত্তর রাইট শেয়ার। বোনাস শেয়ার কীভাবে ইস্যু করা হয়? বিনামূল্যে অর্থাৎ অনগদ, কিন্তু রাইট শেয়ার নগদে কিন্তু আনুপাতিক হারে। আচ্ছা, এখন কি তাদের মধ্যে কোনো সমস্যা দেখা দিবে? নিশ্চয়ই না। এখন আসা যাক তাহলে রাইট শেয়ার কাকে বলে। কোম্পানি যখন নতুন করে তাদের অবিকৃত শেয়ারগুলো বিক্রি করতে চায়, সেগুলো যদি পুরাতন শেয়ার মালিকদের নিকট, অথবা আবার বলছি এখানে পুরাতন বলাটা আসলে ঠিক না, এখানে বিদ্যমান বলা উচিত। তাহলে কোম্পানি তার অবিকৃত শেয়ারগুলো যদি বর্তমান শেয়ার মালিকদেরকে আনুপাতিক হারে ইস্যু করে নগদে, তাকেই বলা হবে আসলে রাইট শেয়ার। আশা করতেছি আনুপাতিক হারে জিনিসটা আপনাদের ক্লিয়ার।
এখন আসা যাক 3 নম্বর, অর্থাৎ আমরা যেটা বলছি বিলম্বিত শেয়ার কাকে বলে। বিলম্বিত শেয়ার, বিলম্বিত শেয়ার, বিলম্বিত ইংরেজি বলা হয় ডেফার্ড শেয়ার। ইংরেজি ভুল হলে আমাকে জানাবেন, কারণ আমি ইংরেজি একটু কাঁচা। ডেফার্ড শেয়ার কী জিনিস, অথবা বিলম্বিত শেয়ার কী জিনিস, অথবা আমরা এটাকে প্রবর্তকদের শেয়ারও বলি। 3টা নাম, ডেফার্ড শেয়ার, বিলম্বিত শেয়ার, প্রবর্তকদের শেয়ার, অথবা প্রবর্তককে সম্ভবত প্রমোটারও বলা হয়, সম্ভবত, আমি শিওর না, কারণ আমি ইংরেজিতে একটু কাঁচা। তাহলে আসা যাক উদ্যোক্তা বা প্রবর্তক কারা। প্রথমেই যদি বলি, যারা কোম্পানি গঠন করে তাদেরকে প্রবর্তক বলে। যারা কোম্পানি গঠন করে তাদেরকে আমরা প্রবর্তক বলি। একটু সম্মান দেখালাম, যারা কোম্পানি গঠন করেন তাদেরকে প্রবর্তক বলে। এখন এই প্রবর্তকদের শেয়ারকে আসলে বিলম্বিত শেয়ার বলে। এখন স্যার, সাধারণ শেয়ারের সাথে এই বিলম্বিত শেয়ারের পার্থক্যটা কোথায়? যদি একটু পার্থক্য দেখাতে চাই, আসলে সবার টাকা বন্টন করার পর, অর্থাৎ সবার লভ্যাংশ, সবার মূলধনের টাকা যখন আমরা ফেরত দেব, সবার টাকা ফেরত দেওয়ার পর সবার শেষে, অথবা সাধারণ শেয়ার হোল্ডারদের পরে যারা লভ্যাংশ গ্রহণ করেন তারাই হচ্ছে আসলে বিলম্বিত শেয়ার হোল্ডার। তাহলে বিলম্বিত শেয়ার হোল্ডাররা কখন লভ্যাংশ গ্রহণ করে? উত্তর, সাধারণ শেয়ার হোল্ডারদের পরে। যখন কোম্পানি বিলোপ সাধন করি তখন কখন তারা মূলধন গ্রহণ করে? উত্তরেতে সাধারণ শেয়ার মালিকদের পরে, মানে অন্যান্য যারা যে সাধারণ শেয়ার মালিকরা আছেন তাদের পরেই এরা লভ্যাংশ গ্রহণ করে অথবা মূলধন ফেরত নেয়। তাহলে প্রথমেই কারা লাভ নেবে? অগ্রাধিকার শেয়ার। তারপরে কারা লাভ নেবে? সাধারণ শেয়ার। তারপরে যারা লাভ নেবে তারাই হচ্ছেন বিলম্বিত শেয়ার বা প্রবর্তকদের শেয়ার অথবা প্রবর্তকরা। এখন আসা যাক, প্রবর্তক আমরা বলি 2 ধরনের। একটা হচ্ছে সাধারণ প্রবর্তক, যারা নিজেদের জন্য কোম্পানি গঠন করে, আর একটা হচ্ছে পেশাগত প্রবর্তক, যারা পেশাগতভাবেই কোম্পানি গঠন করেন। তাদের কাজ হচ্ছে একটা কোম্পানি গঠন করা, সেটা অন্যদের কাছে দিয়ে তারা চলে যায়। এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত শুনবো ম্যানেজমেন্টে, যৌথ মূলধনী কোম্পানি নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে হয়তো বিস্তারিত জানবো। এখন আসা যাক 4 নম্বর, অর্থাৎ ট্রেজারি শেয়ার কাকে বলে। ট্রেজারি শেয়ার বলতে বোঝাই ট্রেজারি শেয়ার ট্রেজারি শেয়ার, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল, 3টা জিনিস আমাদের বেশ কিছু কনফিউশন আছে। কনফিউশনগুলো কি? আমরা অনেকেই ট্রেজারির নাম শুনলে শুধু সরকারকে নিয়ে আসি। আসলে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিলের ক্ষেত্রে আমরা সরকার কথাটাকে বিবেচনা করব। অর্থাৎ ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল কারা ইস্যু করে? উত্তর, সরকার। কেন এটাকে ট্রেজারি বলা হয়? বলা হচ্ছে এটা সরকারের ট্রেজারি বিভাগ, অর্থাৎ অর্থ বিভাগ এই বন্ড বা বিলগুলো ইস্যু করে এবং বাংলাদেশ ব্যাংক এগুলো সংরক্ষণ করে। তাহলে এগুলো ইস্যু করে কারা? সরকারের ট্রেজারি বিভাগ। এগুলো সংরক্ষণ করে কারা? বাংলাদেশ ব্যাংক। এই জন্য নাকি এগুলোকে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল বলা হয়, কারণ এগুলো সরকারের সাথে জড়িত এবং এগুলোকে বলা হয় ঝুঁকি মুক্ত সিকিউরিটি। ওই যে আমরা ফিন্যান্সের 9ম অধ্যায়ে পড়ি ঝুঁকিমুক্ত আয় কি, যেখানে প্রত্যাশিত আয় আর প্রকৃত আয় পরস্পর সমান, সেখানে আমরা বলি ঝুঁকিমুক্ত আয়। তো এদের ক্ষেত্রে আমাদের আয়টা ঝুঁকিমুক্ত বা ঝুঁকিমুক্ত সিকিউরিটি বলি। বাট ট্রেজারি শেয়ার কী জিনিস? ট্রেজারি শেয়ার বলতে আসলে বোঝায় কোম্পানি যখন তার নিজেদের শেয়ার বাজার থেকে ফেরত নেয় তাকে আমরা ট্রেজারি শেয়ার বলি। তার মানে ট্রেজারি শেয়ার এক প্রকার সাধারণ শেয়ার। কোম্পানি যখন এটা বাজার থেকে রিভার্স করে নেবে, ফেরত নিয়ে নেবে, তাকেই ট্রেজারি শেয়ার বলা যাবে। তাহলে ট্রেজারি শেয়ারের সাথে কি সরকার জড়িত? উত্তর, না। কে জড়িত? একটা কোম্পানি। কোন ধরনের কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি।
হ্যাঁ, এখানে একটু প্রশ্ন আসতে পারে, কোম্পানি প্রধানত কয় ধরনের? দুই ধরনের, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে, হ্যাঁ পারে, তবে তারা জনগণের নিকট হস্তান্তর করতে পারে না বা তাদের শেয়ারটা হস্তান্তর অযোগ্য। আর পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রি করতে পারে, তারা শেয়ার হস্তান্তর করতে পারে। আমরা এর পরবর্তী পয়েন্টে যদি আসি, অনাঙ্কিক মূল্যের শেয়ার। অনাঙ্কিক মূল্যের শেয়ার ফেস মানে হচ্ছে মুখ। আচ্ছা, কিন্তু শেয়ারের ক্ষেত্রে ফেস বলতে লিখিত মূল্যকে বোঝায়, আসলে ফেস ভ্যালু। তো যে সকল শেয়ারের গায়ে লিখিত মূল্যই থাকে না, তাদেরকেই বলা হয় অনাঙ্কিক মূল্যের শেয়ার। আমরা জানি প্রত্যেকটা শেয়ারের গায়ে তার একটা লিখিত মূল্য থাকবে, কিন্তু আমেরিকাতে কিছু শেয়ার দেখা যায় যেখানে লিখিত মূল্যের প্রয়োগ থাকে না বা লিখিত মূল্য থাকে না, তাদেরকে অনাঙ্কিক মূল্যের শেয়ার বলা যায়। তাহলে অনাঙ্কিক মূল্যের শেয়ার কোথায় দেখা যায়? আমেরিকাতে, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আর এটা কি বাংলাদেশে দেখা যায়? উত্তর হচ্ছে বাংলাদেশে আমরা এই ধরনের শেয়ার দেখি না। তাহলে আমরা আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এখন জানা দরকার শেয়ার কিভাবে বিক্রি হয়। তার আগে আমরা একটু জেনে নিই শেয়ার মূলধন কয় ধরনের। শেয়ার ক্যাপিটাল অথবা শেয়ার মূলধন। আমরা আগেই শেয়ার সম্পর্কে আলোচনা করছি। এখন কোম্পানির মূলধনকে আমরা আসলে কয় ভাগে ভাগ করি? আমরা শেয়ার মূলধনকে 5 ভাগে ভাগ করি, বা শেয়ার মূলধন 5 প্রকার। 1, অনুমোদিত অথবা নিবন্ধিত মূলধন। আমি চেষ্টা করবো এই পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করার জন্য, তারপর তোমরা একটু বিস্তারিত দেখে নিবে। আমার একটা বই আছে হিসাব সমীকরণ বই থেকে, বইটার নাম হচ্ছে হিসাব সমীকরণ। এটার নতুন ভার্সনে আমি বিস্তারিত আলোচনা করছি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, চেষ্টা করবে দেখে নেওয়ার জন্য। চাইলে দেখে নিতে পারো ওখান থেকে, ওখানে বিস্তারিত আলোচনা আছে। আমি এখানে আসলে শর্টকাট আলোচনা করে চলে যাচ্ছি, যেহেতু আমাদের ভিডিও টাইমটা অনেক কম। এখন আসা যাক, শেয়ার মূলধন কত প্রকার বললাম? 5 প্রকার। 1, অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। ধরো একটা কোম্পানি সরকার থেকে প্রথমে যে অনুমতি নেবে, এখন আসলে কি সরকার থেকে অনুমতি নেয়? হ্যাঁ, সরকারের একটা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে RJSC। RJSC তোমরা লিখে নিতে পারো। RJSC বলতে বোঝায় রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি। এই প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা কোম্পানি অনুমতি নিয়ে থাকে অথবা নিবন্ধন করায়। এখন অনুমোদিত মূলধন বা নিবন্ধিত মূলধন বলতে কি বুঝি? আমি যদি একটা কোম্পানি গঠন করি এবং আমি অনুমতি নিতে চাই, তখন অনুমতি নেওয়ার সময় যত টাকা মূলধনের অনুমতি নেই আমি বা নিবন্ধন করি, সেটাকেই অনুমোদিত মূলধন বলে। সাপোজ আমি একটা কোম্পানি গঠন করলাম, যার অনুমতির ক্ষেত্রে আমরা লিখলাম যে আমরা 10 কোটি টাকা নিয়ে ব্যবসা করব, ওই 10 কোটি টাকাকেই বলা হবে অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। এটা আমাদের কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকতে হবে। তাহলে যদি বলে স্মারকলিপিতে কোন মূলধন উল্লেখ থাকে, উত্তর অনুমোদিত বা নিবন্ধিত মূলধনটা উল্লেখ থাকে। এরপরে আসা দরকার যে 2 নম্বর পয়েন্ট, মূলধনের মধ্যে 2 নম্বর পয়েন্ট, ইস্যুকৃত মূলধন। আমরা এটাকে বিলিযোগ্য মূলধনও বলি। আমি RJSC-র নিকট থেকে অনুমতি নিলাম 10 কোটি টাকা মূলধন নিয়ে আমি ব্যবসা করব। এখন আমি মনে মনে চিন্তা করলাম, আচ্ছা প্রথম বছর আমি এত টাকা বিজ্ঞাপন না দিই, আমি এত টাকার শেয়ার বাজারে বিক্রি না করি, আমি একটু কম শেয়ার বাজারে বিক্রি করি। সাপোজ কত টাকা?
প্রথম বছর আমি একটু 2 কোটি টাকার শেয়ার বাজারে বিক্রি করব, 2 কোটি টাকার শেয়ার বাজারে বিক্রি করব, কিন্তু আমার অনুমতি কত? 10 কোটি। আমার অনুমতি 10 কোটি, আমি বাজারে বিক্রি করতে চাচ্ছি 2 কোটি। অনুমতি নিলাম 10 কোটি, কিন্তু বাজারে বিক্রি করতে চাচ্ছি, এই মুহূর্তে মূলধন সংগ্রহ করতে চাচ্ছি মাত্র 2 কোটি। এটা আমার মনের ইচ্ছা, এটাকে আমরা বলি ইস্যুকৃত মূলধন বা বিলিযোগ্য মূলধন। আর একটু সহজভাবে যদি বলি, কোনো কোম্পানি যখন মূলধন সংগ্রহের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে, যত টাকা মূলধন সংগ্রহের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে তত মূলধনকেই বলা হয় ইস্যুকৃত মূলধন অথবা বিলিযোগ্য মূলধন। ক্লিয়ার? তোমরা যখন সৃজনশীল সমাধান করবে তখন সৃজনশীল প্রশ্নে লেখা থাকে কোম্পানি 10 কোটি টাকা মধ্যে 2 কোটি টাকা মূলধন সংগ্রহের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করলো, অথবা 2 কোটি টাকা মূলধন সংগ্রহ করতে ইচ্ছুক, অথবা 2 কোটি টাকার শেয়ার বিক্রি করতে চায়। এই ধরনের কথাগুলোকে আমরা আসলে ইস্যুকৃত মূলধন বলে থাকি। তারপর আসে যাক 3 নম্বর। 3 নম্বরটাকে আমরা বলি বিলিকৃত মূলধন। বিলিকৃত। দেখো, এটা হচ্ছে বিলিযোগ্য, এটা হচ্ছে বিলিকৃত। বিলিযোগ্য মূলধন বলতে বোঝায় আমি যত শেয়ার বিক্রি করতে পারবো, আর বিলিকৃত বলতে বোঝায় আমি যত শেয়ার বিক্রি করে ফেললাম। সাপোজ আমি চাচ্ছিলাম 2 কোটি টাকা মূলধন সংগ্রহ করব, কিন্তু আমি যখন পত্রিকায় বিজ্ঞাপন দিলাম আমার কাছে জনগণ আমাকে টাকা দিল মাত্র 1.5 কোটি টাকা। আমি একটা উদাহরণ প্রায় সময় ক্লাসে দিই, সেটা হচ্ছে ধরো আমি একজন শিক্ষক যিনি 100 জন স্টুডেন্ট পড়াতে চাচ্ছি। কত স্টুডেন্ট? 100 জন স্টুডেন্ট। আমি চাইলে তো হবে না, স্টুডেন্ট আমার কাছে আসতে হবে। তো 100 জন স্টুডেন্ট যদি আমি পড়াতে চাচ্ছি, এটাই হচ্ছে ইস্যুকৃত। আর আমি যখন চাইলাম, আমি বিজ্ঞাপন প্রকাশ করলাম, আমি আগ্রহ প্রকাশ করলাম যে আমি 100 জন পড়াবো, কিন্তু আমার কাছে মাত্র 80 জন স্টুডেন্ট আসলো। ওই 80 জন স্টুডেন্টই আসলে বিলিকৃত। আমি কি 100 জন পড়াতে পারবো? আবেদন আসছে 80 জন, অর্থাৎ 80 জন স্টুডেন্ট আমার কাছে আসছে, আমি 100 জন চাইলেও পড়াতে পারবো না, কারণ আমি সর্বোচ্চ 100 জন পড়ানোর আশায় ছিলাম, স্টুডেন্ট পাইছি মাত্র 80 জন। সেক্ষেত্রে 80 হচ্ছে বিলিকৃত, 100 হচ্ছে ইস্যুকৃত। এইটাও ব্যাপারটা সেম। আমরা 2 কোটি টাকা শেয়ার বিক্রি করতে চাইলাম, কিন্তু আবেদন আসলো বা জনগণ আমাকে মাত্র দিল 1.5 কোটি টাকা। সো ইস্যুকৃত মূলধন 2 কোটি আর বিলিকৃত মূলধন 1.5 কোটি টাকা। ইজ ইট ক্লিয়ার? 4 নম্বর আমরা যেটাকে বলি, এটা আসলে বর্তমানে তেমন প্রচলন হয় না, এটা সনাতন হিসাব বিজ্ঞানে বেশি প্রচলিত ছিল, তলবকৃত মূলধন। চার নম্বর, তলবকৃত মূলধন। তলব মানে কি? আদালত মাঝে মাঝে বলে শিক্ষা সচিবকে তলব করে, তারপরে বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তিদেরকে তলব করে, শেয়ারবাজার কেলেঙ্কারি যখন হয় তখন কোনো একজন ব্যক্তিকে তলব করে, ব্যাংকের যখন কোনো সমস্যা হয় তখন একজন ব্যক্তিকে আদালত তলব করতে পারে। তলব মানে কি? খুঁজে বের করা, খোঁজা, চাওয়া, অর্থাৎ ডাকা, এরকমও বলতে পারি। তো আমাদের শেয়ার ইস্যুর ক্ষেত্রে তলবকৃত বলতে আমরা কি বুঝি? তলবকৃত বলতে বুঝি আমি একজন ব্যক্তির কাছে শেয়ার বিক্রি করলাম, তাকে যখন আমি বললাম যে ভাই আমার শেয়ারের টাকাগুলো দিন, মানে আমি যে শেয়ারটা আপনাকে দিলাম তার বাবদ যে টাকাটা পাবো সেটা আমাদেরকে দিয়ে দেন, এই যে আমি তার কাছে টাকাটা চাইলাম, এটাকে বলা হয় তলব করা। তো আমরা আধুনিক হিসাব বিজ্ঞানে যতগুলো শেয়ার বিক্রি করি যত টাকা আমরা বিলিকৃত মূলধন বলি, তত টাকাই আসলে কি? তলবকৃত মূলধন। বর্তমানে বিলিকৃত আর তলবকৃত মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। তাহলে তলবকৃত মূলধন কত হবে? 1.5 কোটি টাকা। চার নম্বর কমপ্লিট করলাম আমরা। 5 নম্বরে যদি আসি, 5 নম্বর আদায়কৃত মূলধন অথবা পরিশোধিত মূলধন। আদায়কৃত মূলধন বলতে কি বুঝি? আসলে আদায়কৃত মূলধন বলতে বোঝায়, ধরো আমরা তলব করলাম কত? 1.5 কোটি টাকা, আমরা বিলি করলাম কত? 1.5 কোটি টাকা,
টাকাটা কি আমরা পেয়ে গেছি না? জনগণ আমাদেরকে টাকাগুলো দিয়ে দিছে, যারা আমাদের শেয়ার মালিক তারা আমাদেরকে টাকাগুলো দিয়ে দিছে। যখন শেয়ার হোল্ডাররা টাকা প্রদান করে আমাদেরকে, আমরা টাকাগুলো আদায় করি, এটাকে বলা হয় আদায়কৃত মূলধন। তাহলে শেয়ার বিক্রি বাবদ যে টাকা পাওয়া যায় তাকে আদায়কৃত মূলধন বলা হয়। তাহলে আদায়কৃত মূলধন কত হবে? 1.5 কোটি টাকা। যদি আমরা কোনো টাকা না পাই, অর্থাৎ 1.5 কোটি টাকার মধ্যে কোনো টাকা যদি আমরা আদায় করতে না পারি, তখন ওই যত টাকা আমরা আদায় করতে পারি না তাকে আসলে বকেয়া তলব বলে। ক্লিয়ার? আমরা আরেক ধরনের মূলধন মাঝে মাঝে দেখি বা মাঝে মাঝে আমরা শুনি, প্রশ্ন হয়, সেটা হচ্ছে সংরক্ষিত মূলধন কি জিনিস? সংরক্ষিত মূলধন সমান 10 বিয়োগ 13। সংরক্ষিত মূলধন বলতে বোঝায় অনুমোদিত মূলধনের যে অংশটা এখনো পর্যন্ত বিক্রি করা হয়নি, যে অংশটা এখনো পর্যন্ত আদায় করা হয়নি, সেটাকে আসলে সংরক্ষিত মূলধন নামে ডাকা হয়। এখন আসা দরকার আমরা কতভাবে শেয়ার বিক্রি করতে পারি, অর্থাৎ শেয়ার ইস্যু। আমি আবার বলছি, তোমাদের এই পয়েন্টগুলো আরও বিস্তারিত তোমরা পাবে আমাদের হিসাব সমীকরণ বইয়ে। আর যারা সেকেন্ড টাইমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে অথবা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শেষ পর্যায়ে এই ভিডিওগুলো দেখবে, তোমাদের ক্ষেত্রে সাজেশন হচ্ছে তোমরা হিসাব সমীকরণ মূল বইয়ের পাশাপাশি হিসাব সমীকরণ হাইলাইটসটা কালেক্ট করতে পারো। সেখানে আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা লিখছি, তবে অবশ্যই আগে মূল বই পড়া দরকার, কারণ সেখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত সকল বছরের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একসাথে দেওয়া আছে। আর যারা এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের এখন থেকে মূলত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো এগুলো সলিউশন করে রাখা উচিত। আর হিসাব বিজ্ঞান ব্যাপারটা হচ্ছে এমন যে আমি যত বেসিক জানবো তত আমার হিসাব বিজ্ঞানটা খুব বেশি ভালো লাগবে, আর এখানে আমি পুরো নাম্বারটা আসলে কালেক্ট করতে পারবো। আশা করতেছি তোমরা হিসাব বিজ্ঞানে মজা পাবে। আসা যাক শেয়ার ইস্যু কি। ইস্যু শব্দের অর্থ হচ্ছে সাধারণত বিক্রয়কে বোঝায়। তাহলে শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রয়। আমরা 3 ভাবে শেয়ার বিক্রি করতে পারি। কয়ভাবে? 3 ভাবে। 1, সমহারে শেয়ার ইস্যু। ধরে নিলাম একটা শেয়ারের লিখিত মূল্য 100 টাকা। একটা শেয়ারের লিখিত মূল্য 100, আমি বিক্রি করলাম 100, এটাকে সমহারে শেয়ার ইস্যু বলে বা সমহারে শেয়ার বিক্রয় বলে। একটা কোম্পানির একটা শেয়ারের লিখিত মূল্য 100, সেই কোম্পানি যদি 100 টাকায় শেয়ারটা বিক্রি করে সেটাকে বলা হয় সমহারে বা সমান দামে শেয়ার বিক্রি করা। 2 নম্বর, অধিহারে শেয়ার ইস্যু। 2, অধিহারে, অধি শব্দের অর্থ বেশি, অর্থাৎ বেশি দামে শেয়ার বিক্রয় করা। তাহলে বেশি দামে শেয়ার বিক্রি বলতে কি বুঝি? কোম্পানি যখন 100 টাকা অর্থাৎ লিখিত মূল্যের বেশি দামে শেয়ার বিক্রি করবে, সাপোজ 100 টাকার শেয়ার যদি সে 110 টাকায় বিক্রয় করে, তখন এই 10 টাকাকে আমরা বলি অধিহার। তাহলে অধিহারে শেয়ার ইস্যু বলতে কি বোঝায়? বেশি দামে শেয়ার বিক্রি করা। এখন একটা কোম্পানি কত টাকা বেশি দামে শেয়ার বিক্রি করবে এই সম্পর্কে কোম্পানি আইনে কোনো কিছু উল্লেখ নেই। তাহলে এটা কে ঠিক করবে? কোম্পানি কি চাইলেই বেশি দামে বিক্রি করতে পারবে? কোম্পানি কি ইচ্ছা মতো দাম নিতে পারবে? উত্তর হচ্ছে না। একটা কোম্পানি চাইলেই বেশি দামে শেয়ার বিক্রি করতে পারবে না, চাইলে নিজের ইচ্ছা মতো দাম নিতে পারবে না। সেক্ষেত্রে তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমতি নিতে হবে, অর্থাৎ বিএসইসি। এখন বিএসইসি কি জিনিস? এই প্রতিষ্ঠানটা 1993 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত এসইসি নামে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 2012 সালে আমরা এর নাম পরিবর্তন করে রাখি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যদি প্রশ্ন করে SEC আইন কত সালের? 1993। কত সালে প্রতিষ্ঠিত? 1993। কবে এর নাম পরিবর্তন করা হয়? 2012। এই প্রতিষ্ঠানের কাজ কি? একটা কোম্পানি যদি বাজারে শেয়ার ছাড়তে চায় তাকে এই প্রতিষ্ঠান থেকে অনুমতি নিতে হয়। এই প্রতিষ্ঠানের কাজ কি? শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করা। এই প্রতিষ্ঠানের কাজ কি? মূলধন বাজারকে নিয়ন্ত্রণ করা। সো এটা একটা রেগুলেটরি প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আমরা বলে থাকি। যাই হোক, তাহলে কোনো কোম্পানি যদি অধিহারে শেয়ার বিক্রি করতে চায়, কত টাকা অধিহারে শেয়ার বিক্রি করবে? উত্তর আমরা জানি না, এটা কোম্পানি আইনে এমন কিছু উল্লেখ নাই। এটা ঠিক করবে BSEC নামে প্রতিষ্ঠানটি। এখন আসা যাক অবহারে শেয়ার ইস্যু। অথবা অনুহারে শেয়ার ইস্যু অথবা বাট্টায় শেয়ার ইস্যু। 3 নম্বর হচ্ছে অবহারে, অনুহারে, বাট্টায়। এখন অবহারে, অনুহারে, বাট্টায় বলতে কি বুঝি? সাপোজ একটা কোম্পানির একটা শেয়ারের দাম 100 টাকা। 100 টাকা যদি সে 90 টাকায় শেয়ার বিক্রয় করে তখন তাকে আমরা বলি অবহারে শেয়ার ইস্যু। অর্থাৎ লিখিত মূল্য থেকে যদি কম দামে শেয়ার বিক্রি করা হয় তাকেই অবহারে শেয়ার ইস্যু বলে অথবা বলা হয়। এখন অবহারে শেয়ার ইস্যু তাহলে কি জিনিস? যখন কোনো শেয়ার লিখিত মূল্যের কম দামে বিক্রি করা হবে তখন তাকে অবহারে শেয়ার ইস্যু বলে। এখন অবহার কত টাকা হতে পারবে? মানে আমি কত টাকা কমে শেয়ারটা বিক্রি করতে পারবো? একটা কোম্পানি সর্বোচ্চ 10% অবহারে শেয়ার বিক্রি করতে পারে। স্যার কীভাবে? এটাকে আপনার মন গড়া কথা? উত্তর হচ্ছে না। আসলে 1994 সালের যে কোম্পানি আইন সেখানে 153 এর 1 খ দ্বারা 1994 সালের কোম্পানি আইনের 153 ধারার 1 খ ধারা অনুসারে শেয়ার অবহারের পরিমাণ সর্বোচ্চ 10%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে একটা কোম্পানি কত টাকা অবহারে শেয়ার ইস্যু করবে? উত্তর তার লিখিত মূল্যের বা মূলধনের 10% অবহারে সে শেয়ার বিক্রি করতে পারবে, সেটা কোম্পানি আইনে উল্লেখ আছে। এবং এই প্রশ্নটা প্রায় সময় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং HSC পরীক্ষা আসে। সেটা হচ্ছে একটা কোম্পানি কত টাকা অবহারে শেয়ার ইস্যু করবে সর্বোচ্চ? উত্তর লিখিত মূল্যের 10% অথবা মূলধনের 10%। কিভাবে? 1994 সালে কোম্পানি আইনের 153 ধারার 1 খ অথবা 153 ধারার 1 খ অনুসারে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে তাহলে আমরা জানলাম যে শেয়ার ইস্যু করা হয় কয়ভাবে? উত্তর 3 ভাবে। সমহারে মানে সমান দামে, অধিহারে মানে বেশি দামে, অবহারে মানে কম দামে। এখানে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কি পেলাম? অধিহারে শেয়ার ইস্যু করতে হলে কার অনুমতি নিতে হবে? BSEC। কে অধিহার ঠিক করে? BSEC। BSEC মানে কি? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরা কারা? এরা শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তারপর আমরা জানলাম অবহারে শেয়ার ইস্যু। অবহারে শেয়ার ইস্যু মানে কি? কম দামে শেয়ার বিক্রি করা। কত টাকা অবহারে আমরা শেয়ার বিক্রি করতে পারবো? লিখিত মূল্যের 10%। এবার আসা যাক একটা নতুন পয়েন্ট, সেটা হচ্ছে শেয়ার বাজেয়াপ্ত কি জিনিস? বাজেয়াপ্ত বলতে আসলে আমরা কি বুঝি? বাজেয়াপ্ত মানে অন্য কোনো কিছু দখল করে নেওয়া, জোর করে নেওয়া। তাহলে শেয়ার বাজেয়াপ্ত কাকে বলে? আসলে সনাতন হিসাব বিজ্ঞানে এই শব্দটা প্রচলিত ছিল, কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞানে আমরা
শেয়ার বাজেয়াপ্ত বলতে আসলে কোনো কিছু তেমন শুনি না বলে আমাদের বইগুলোতে বর্তমানে শেয়ার বাজেয়াপ্ত নিয়ে কোনো আলোচনা নাই। আসা যাক শেয়ার বাজেয়াপ্ত আসলে কাকে বলে। ধরে নিলাম একটা শেয়ারের দাম 100 টাকা। আশ্চর্য হলেও সত্য, আগে এভাবেই শেয়ার বিক্রি করা হতো। আগে একটা শেয়ার বিক্রি করা হতো কিস্তিতে, অর্থাৎ ব্রিটিশ হিসাব বিজ্ঞান অনুসারে আমরা 100 টাকার শেয়ার বিক্রি করতাম, আবেদনে কিছু টাকা, আবন্টনে কিছু টাকা, তলবে কিছু টাকা। এই জন্য আমরা এখনও পর্যন্ত আর্থিক বিবরণীতে বকেয়া তলব নামে এটা শব্দ শুনি আমরা। এখন ধরো 100 টাকার একটা শেয়ার আমরা যখন বাজারে বিক্রি করলাম, শেয়ার হোল্ডাররা যখন আবেদন করলেন তারা আমাদেরকে 20 টাকা প্রদান করে, আমরা 20 টাকা পেলাম। আমরা যখন দ্বিতীয়বার তাদেরকে শেয়ার দিলাম, বললাম যে ভাই আমাদেরকে বাকি 30 টাকা দিতে হবে, তারা আমাদেরকে 30 টাকাও দিল, তাহলে আমরা তাদের থেকে কত পেলাম? 50 টাকা। আমি যখন তৃতীয়বার নোটিশ দিলাম যে আমাদেরকে এবার প্রথম তলবের টাকাটা দিয়ে দিন, এই যে আমি তলব করতেছি, চাচ্ছি আর তারা টাকা দিচ্ছে, কিন্তু আমি প্রথমবার চাইলাম টাকা দিল, দ্বিতীয়বার চাইলাম তারা টাকা দিল, তৃতীয়বার চাইলাম তারা টাকা দেয় নাই। আমি আবার চাইলাম ভাই আমার টাকাটা দেন, আমাদের মূলধন দরকার, তারা টাকা প্রদান করা নেই। আচ্ছা, তারপর আমি শেষ 14 দিন আগে একটা নোটিশ দিলাম যে যদি আপনি টাকা না দেন আপনার শেয়ারটা বাতিল করা হবে। কোনো এক অজানা কারণে তারা টাকাটা প্রদান করলো না, তখন আমরা বাধ্য হব যে তাদের শেয়ারটা বাতিল করে দিতে। যখনই আমি তাদের শেয়ারটা বাতিল করে দিলাম, তখনই এই ধরনের শেয়ারকে আমরা বাজেয়াপ্ত শেয়ার বলি। তাহলে কোনো ব্যক্তির বা কোনো শেয়ার মালিকদের শেয়ার যখন বাতিল করা হয় তাকেই শেয়ার বাজেয়াপ্ত বলে। এখন যদি বাজেয়াপ্ত করি তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? আমার মূলধন বাড়বে না মূলধন কমে যাবে? আসলে আমরা যখন শেয়ার বাজেয়াপ্ত করি আমাদের মূলধন কমে যায়, তাহলে জাবেদা কি হওয়া উচিত? আমরা জাবেদা তখন দেই শেয়ার বাজেয়াপ্তের জাবেদা, শেয়ার মূলধন ডেবিট, 100 টাকা। শেয়ার বাজেয়াপ্ত ক্রেডিট। বাজেয়াপ্ত বলতে বোঝায় আমরা যত টাকা শেয়ার মালিক থেকে পাইছি, আমরা পাইছি কত? 50 টাকা। পাই নাই কত টাকা? অবশিষ্ট 50। আমরা শেয়ার মালিক থেকে যে টাকাটা পাই তাকে শেয়ার বাজেয়াপ্ত বলে, আর যে টাকাটা পাই নাই তাকেই বলা হয় বকেয়া তলব। তাহলে শেয়ার বাজেয়াপ্তের জাবেদা কি? শেয়ার মূলধন ডেবিট, শেয়ার বাজেয়াপ্ত ক্রেডিট, শেয়ার বকেয়া তলব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কি মনে হয় বাজেয়াপ্ত আমাদের জন্য কি হতে পারে? আমার ভাষায় এটা এক প্রকার মূলধন জাতীয় আয়, এই জন্য এটা ক্রেডিট হয়েছে। আর যেহেতু আমরা এটা পাইনি এই জন্য বকেয়া তলব আমরা ক্রেডিট করলাম, কারণ এটা আমরা আর পাবো না আসলে। এখন এই শেয়ারটাকে আমরা রেখে দিব নাকি আমরা পুনরায় বিক্রির চেষ্টা করব? আসলে আমরা যখন মালিককে বের করে দিলাম শেয়ারটা আমাদের কাছে পড়ে আছে, আমরা চেষ্টা করি এই শেয়ারটা আবার পুনরায় বিক্রি করার জন্য। আমরা চেষ্টা করি শেয়ারটা যাতে বিক্রি করা যায়। আসলে আমরা সেটা বিক্রি করি। যখন বাজেয়াপ্ত শেয়ার পুনরায় বিক্রি করা হয় তাকে আমরা বলি পুনঃবিলি। বাজেয়াপ্ত শেয়ার, মনে রাখবে এটা, বাজেয়াপ্ত শেয়ার যখন পুনরায় বিক্রি করা হয় তাকে পুনঃবিলি বলে। পুনঃবিলির জাবেদা কেমন হবে? পুনঃবিলির জাবেদা হবে এমন, ব্যাংক হিসাব ডেবিট। সাপোজ 100 টাকা দামের একটা শেয়ার, বাজেয়াপ্তকৃত শেয়ার আমরা বাজারে বিক্রি করতে চাচ্ছি, তখন যারা কিনতে ইচ্ছুক তারা আমাদের থেকে পুরো 100 টাকা আমাকে দিবে না, তারা কম দিতে পারে। কত দিবে? সাপোজ তারা আমাদেরকে বললো যে আপনাদেরকে আমরা 80 টাকা দিব, তাহলে আমরা 80 টাকায় সেটা বিক্রি করে দিলাম, কিছু করার নেই, সেকেন্ড হ্যান্ড শেয়ার।
আমরা 80 টাকায় শেয়ারটা পুনরায় বিক্রি করলাম, তাহলে 20 টাকাকে আমরা লস দিব না। আমরা কি করব, এই যে 20 টাকা লস সেটা আমরা বাজেয়াপ্ত থেকে ব্যাকআপ দিব। দেখো আমরা আগে বাজেয়াপ্ত করছি 50 টাকা, ওখান থেকে আমরা 20 টাকা ডেবিট করলাম। আমরা আগের যিনি মালিক ছিলেন তার থেকে 50 টাকা রেখে দিয়েছি, ওখান থেকে এখন 20 টাকা আমরা লস বিয়ার করলাম। তাহলে আমার 100 টাকা মিলে গেছে, শেয়ার মূলধন ক্রেডিট 100 টাকা। ওকে, বাজেয়াপ্ত করলাম, পুনরায় শেয়ারটা বিক্রি করে দিলাম। এখন এখানে বাজেয়াপ্ত 50 টাকা ছিল, মানে আমরা আগের মালিক থেকে 50 টাকা আয় করছি, পরবর্তী মালিকের কাছে বিক্রি করার সময় আমরা 20 টাকা লস করলাম। তাহলে আমাদের হাতে আর কত আছে, 50 টাকা আয় হলো, 20 টাকা দিয়ে দিলাম, আমার কাছে আর 30 টাকা রয়ে গেছে। এই 30 টাকার নাম কি, শেয়ার বাজেয়াপ্ত। এখন এই শব্দটা আসলে আমাদের জন্য তেমন বেশি ভালো না, এটা একটা অবৈধ মনে হচ্ছে, এটাকে বৈধ বানাবো। শেয়ার বাজেয়াপ্ত শব্দটাকে বৈধ বানাইতে হলে কি করতে হবে, এটাকে বাতিল করে দিতে হবে। শেয়ার বাজেয়াপ্ত ডেবিট 30 টাকা, মূলধন সঞ্চিতি ক্রেডিট। ক্লিয়ার? শেয়ার বাজেয়াপ্ত ডেবিট, মূলধন সঞ্চিতি ক্রেডিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শেয়ার বাজেয়াপ্তকৃত অর্থ কোথায় স্থানান্তর করা হয়? উত্তর, মূলধন সঞ্চিতিতে স্থানান্তর করা হয়। এখানে একটা প্রশ্ন হঠাৎ করে আমার মাথায় আসলো, সেটা হচ্ছে শেয়ার অধিহার নিয়ে আমাদের একটা কনফিউশন আছে। শেয়ার অধিহার কি দায় না মালিকানা সত্ত্ব? অবশ্যই কোনো সন্দেহ ছাড়া এটা মালিকানা সত্ত্ব হবে। কিন্তু কোনো কোনো বইতে বা আমাদের অনেক স্যাররা হয়তো বলেন, ভুলে হইতে পারে, এটা শেয়ার অধিহার নাকি দায় হবে। সাবধান, শেয়ার অধিহার দায় যদি হয়, ধরে নিলাম যুক্তির স্বার্থে শেয়ার অধিহার দায়। এখন প্রশ্ন হচ্ছে শেয়ার অধিহার বলতে কী বুঝি? শেয়ার মালিকদের থেকে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়, মালিকদের থেকে অতিরিক্ত টাকা নিলে কি কখনো দায় বলা যায়, নাকি অতিরিক্ত মূলধন বলা যায়? আমরা ইংরেজিতে এটাকে বলি এডিশনাল পেড আপ ক্যাপিটাল, অর্থাৎ অতিরিক্ত পরিশোধিত মূলধন। তাহলে অতিরিক্ত মূলধন কি দায় না মালিকানা সত্ত্ব? নিশ্চয়ই মালিকানা সত্ত্ব। সো শেয়ার অধিহার দায় হবে না, মালিকানা সত্ত্ব হবে, এটা মনে রাখবে। ঠিক মূলধন সঞ্চিতিও এক প্রকার মালিকানা সত্ত্ব। তাহলে এই ছিল ওভারঅল যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টারের বেসিক অংশটা। এরপরে আমরা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমি পরের ক্লাসে চেষ্টা করব সৃজনশীল নিয়ে আলোচনা করার জন্য। তাহলে আজকে এই যে অনেকক্ষণ আমরা আলোচনা করলাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন চ্যাপ্টার, আমি মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, বেসিকগুলো কী, বা প্রত্যেকটা পয়েন্ট আমরা চেষ্টা করছি ভেঙে ভেঙে আলোচনা করার জন্য। তোমাদের কাজ হবে এই পুরো ক্লাসটা করার পর নিজেরা বসে দেখা তুমি এই জিনিসগুলো বোঝো কিনা। যদি কোনো প্রশ্ন থাকে নক দিতে পারো আমাকে, আমার নাম্বার আছে এখানে। তারপর হচ্ছে আমার বইটা পড়তে পারো হিসাব সমীকরণ থেকে, ওখানে বেসিকগুলো আমরা আরও ডিটেলস আলোচনা করছি, প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, হিসাব বিজ্ঞান দয়া করে মুখস্থ ডেবিট ক্রেডিট শেখা যাবে না, প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। আমরা অনেকগুলো ওয়ার্ড আসলে জানি না, না জেনেই মুখস্থ করে ফেলি। যেমন অনদেবন সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, উত্তোলন, এরপরে যদি বলি প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, এরকম আরও অনেক ওয়ার্ড আছে আমরা না জেনে মুখস্থ করে ফেলি। সাবধান, আমরা চেষ্টা করব প্রত্যেকটা জিনিস বুঝে পড়ার জন্য। যদি বুঝে পড়ি, হিসাব বিজ্ঞানটা খুব মজার একটা সাবজেক্ট। চেষ্টা করব আমরা প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে এইভাবে বেসিকগুলো দেওয়ার জন্য। আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং জাবেদা চ্যাপ্টারটা, জাবেদা পার্টটা, এই চ্যাপ্টারের জাবেদা পার্টটা আলোচনা করার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।